বার্সেলোনা যদি আজকের এই ম্যাচে জিততে না পারার আসলে কোনো কারণ নাই। এই ম্যাচটা বার্সেলোনা জিততে পারা উচিত, কিন্তু বার্সেলোনা আসলে এই মুহূর্তে ইনজুরি জর্জর। ইনজুরি জর্জর সেই তালিকায় সবার লাস্ট নামটা হচ্ছে পেড্রি, এবং পেড্রির যে ইনজুরিটা হয়েছে সেটা হান্সি ফ্লিক বলছেন যে একেবারে অপ্রত্যাশিত। মাদ্রিদ ম্যাচের পর পেড্রির কিছুটা অস্বস্তি ও ক্লান্তি ছিল, পরীক্ষায় চোট ধরা পড়ে, মানিয়ে নেওয়া ছাড়া আমাদের আর উপায় নেই, গুরুত্বপূর্ণ একজনকেই হারিয়েছি আমরা, দ্যাটস ট্রু। আবার একদিকে আপনার পেড্রি গেল, অন্যদিকে আপনার ট্রেনিংয়ে দানি অলমো জয়েন করেছেন, ট্রেনিংয়ে রবার্ট লেভানডফস্কি জয়েন করেছেন। যদিও এই দুজনকে দিয়েই আপনি আজকের ম্যাচটা স্টার্ট করাবেন কিনা সেটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। তবে এলচে লাস্ট 2 ম্যাচ কিন্তু তারা হেরেছে, বার্সেলোনার মাঠে তারা খেলতে যাচ্ছে। বার্সেলোনার রিয়াল মাদ্রিদের সাথে এখন যেই পরিমাণ পয়েন্টের ডিফারেন্স রয়েছে সেটা যদি কমাতে হয় বার্সেলোনাকে এই ম্যাচটা কিন্তু আসলে জিততে হবে। আমার মনে হয় বার্সেলোনা ওই ইনজুরিটাকে কিভাবে তারা কোপ আপ করতে পারবে মাঠের পারফরমেন্সে। আপনি লাস্ট দিন বার্নালের কথা বলছেন, বার্নালও আসলে আবার ইনজুরিতে পড়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু ট্রেনিংয়ে জয়েন করার পর। সুতরাং এই ম্যাচেও আপনি বার্নালকে পাচ্ছেন না, আপনার ফ্র্যাঙ্কি ডিয়ং এবং হচ্ছে গিয়ে আপনার কাসাদোকে দিয়ে কিন্তু আপনার মিডফিল্ডটা সামলাতে হবে এই ম্যাচে। বার্সেলোনার জন্য একটা নতুন পরীক্ষা শুরু হচ্ছে আজকে থেকে, সেটা হচ্ছে এই পেদ্রি ছাড়া কি করে এই দলটা আগামী কয়েকদিন বা কয়েক মাস হতে পারে সেই জায়গায় 4 সপ্তাহ ধারণা করা হচ্ছে, মানে 1 মাস, প্রায় মাস খানেক সময়। তার ভেতরে অবশ্য একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে, যেটা বার্সেলোনার জন্য একটু ভালো খবর, যে ঠিক আছে ইন্টারন্যাশনাল ব্রেকের সময় তো ম্যাচ একটা দুটো কম হবে, কিন্তু এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এল ক্লাসিকো হয়েছেন, এল ক্লাসিকো হারার পরে আপনার কাছ থেকে লোকে দেখতে চাইবে রিয়াকশন। রিয়াকশনের জন্য প্রতিপক্ষ হিসেবে ঠিক আছে এলসে অত শক্তিশালী প্রতিপক্ষ না। আবার ধরেন একই সঙ্গে যখন আপনি এতগুলো প্লেয়ার হারিয়ে ফেলেছেন, মানে পেদ্রির মতো প্লেয়ার, এক পেদ্রিকে হারানো মানে বার্সেলোনার সিস্টেম হারানো, সেই জায়গায় একটা নতুন শুরু করার জন্য হয়তো আইডিয়াল প্রতিপক্ষ হিসেবে আপনি ধরতে পারেন বা বলতে পারেন। কিন্তু বার্সেলোনার জন্য সময়টা আসলে এখন খুবই খুবই খারাপ ইন আ সেন্স যে বার্সেলোনা এই মুহূর্তে যাই করতে চাচ্ছে বা যাই করতে যাচ্ছে ঠিক তার বিপরীত কিছু তাদের সামনে এসে পড়ছে, যেটা তারা ডিল করতে খুব পারদর্শী হয়ে উঠতে পারছে না। ইনফ্যাক্ট এই সিজনে ধরেন আপনি ফার্স্ট টিমের 23 জন প্লেয়ারের মধ্যে 13 জন প্লেয়ারই কোনো না কোনো সময় ইনজুরিতে পড়েছেন। দেখেন সিজনের কিন্তু 1/3 আপনার ধরতে হবে, ঠিক আছে, 3 মাস 3.5 মাসের মতো সিজন শেষ হয়েছে। এর মধ্যে আপনার 23 জনের মধ্যে 13 জন কোনো না কোনো সময় কোনো না কোনো একটা ইনজুরিতে ছিলেন। এই জিনিসগুলো তো আপনার এল ক্লাসিকোর আগে যেমন বার্সেলোনাকে হ্যাম্পার করেছে, এই বাকি যে সময়টা আপনার এই উইকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও আছে, সেই সময়টাও আপনার দেখতে হবে বার্সেলোনা কিভাবে হান্সি ফ্লিক জিনিসগুলোকে আসলে সেট আপটা করেন। দেখা যাক বার্সেলোনার রাতের ম্যাচে কি দাঁড়ায় এবং লা লিগার শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনা পয়েন্টের ব্যবধানটা কমাতে পারে কি না। বার্সা পারবে কিনা তা আমাদের জানা নাই, কিন্তু বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের সঙ্গে দূরত্ব বোধহয় আর কেউ কমাতে পারছে না। একটা ম্যাচ বায়ার লেভারকুজেনের সঙ্গে, যারা 2 বছর আগে বুন্দেসলিগা জিতেছিল, সেই ম্যাচে ভিনসেন্ট কোম্পানি বসিয়ে দিলেন কাকে? হ্যারি কেইন, ওলিসে এবং তারপরে লুইস দিয়াজ। তারপরে লাভ কি হলো? লাভ হলো সবটাই, কারণ গোল করলেন ফার্স্টে গ্যানাব্রি, তিনি করলেন 1-0, নিকোলাস জ্যাকসন করলেন 2-0, ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই 3-0, এবং বায়ার্ন মিউনিখ ম্যাচটা ভাঁজ করে দিল ওই ফার্স্ট হাফেই। দেখেন রবার্ট এনরিক ম্যাচ শেষে বায়ার লেভারকুজেনের ফুটবলার একটা কথা বলেছেন যে আপনি 60 মিনিট দৌড়াদৌড়ি করে মাঠে নিজের সবটাই দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি হঠাৎ করে দেখলেন এই দলে এখন নতুন করে নামছেন হচ্ছে হ্যারি কেইন, লুইস দিয়াজ, ওলিসে। এইটার পর তো ওই জায়গাতেই ফুটবলার আসলে খেইটা হারিয়ে ফেলে লেভারকুজেনকে 3-0 গোলের একটা ডমিনেটিং উইন লেভারকুজেনের এগেইনস্টে বায়ার্ন মিউনিখ পেয়ে গেছে। তারা একটানা আসলে সব মিলিয়ে 15টা ম্যাচ জিতলো সব ধরনের কম্পিটিশনে। তবে নেক্সট ম্যাচটা তো আসলে পিএসজির সাথে, সেই ম্যাচটা তো ডিফারেন্ট হবে। সেই ম্যাচের আগে 7টা পরিবর্তন করে কিন্তু এই কোলনের এগেইনস্টে যেই ম্যাচটা দলটা খেলিয়েছিলেন ভিনসেন্ট কোম্পানি, তিনি 7টা চেঞ্জ করলেন। এই চেঞ্জের পেছনে আসলে তার কারণ ছিল 1 রেস্ট দেয়া, 2 হচ্ছে গিয়ে আপনার ফুটবলার যারা সাইড বেঞ্চে রয়েছে তাদেরকেও সুযোগটা করে দেয়, এবং যারা সুযোগ পাচ্ছেন তারা যে পারফর্ম করছেন, আপনি গ্যানাব্রির কথাই ধরেন, গ্যানাব্রি হচ্ছে ফার্স্ট 11-এ সুযোগ পেয়ে তিনি গোল করলেন। ওভারঅল একটা ডমিনেটিং পারফরমেন্সই বায়ার্ন মিউনিখের কাছ থেকে এসেছে। ওই নিকোলাস জ্যাকসনের একটা গোলও বাতিল হলো, এবং জ্যাকসনের তো আপনার বায়ার্ন মিউনিখের জার্সিতে বুন্দেসলিগায় গোলের ট্যালিটা আসলে তিনি করলেন। সার্জ গ্যানাব্রি এই সিজন থেকেই আসলে জামাল মুজিয়ালার জায়গাটা নিয়ে নিয়েছেন, এবং তিনি আসলে জার্মানি ন্যাশনাল টিমেও তার জায়গা এই সময়
সময়ের ভেতরে পাকা করে ফেলেছেন। ফার্স্ট গোলটা যখন তিনি করেন সেটা অবাক হওয়ার মতো না, কিন্তু আপনি যখন ফার্স্টের টিম শিটটা দেখেছেন তখন আপনি অবাক হয়েছেন যে এইটা যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে থাকে, মানে বায়ার লেভারকুজেন হয়তো সাবি আলোনসো এখন নাই, কিন্তু বায়ার লেভারকুজেন এরিক টেন হ্যাগ চলে যাওয়ার পর থেকে বা তাকে বরখাস্ত করার পর থেকে আবারও নিজেদের চেনা রূপে ফিরেছে। তারা গেল কয়েকটা ম্যাচে বেশ ভালো করেছে এবং কাসপার হোমল্যান্ডের আন্ডারে দলটা নতুন করে রিবিল্ড হয়েছে। তিনি আলিয়ান্স এরিনায় এসে বলেছেন যে এই ম্যাচটা আমি বিশ্বাস করি আমার দলের পক্ষে জেতা সম্ভব। সেরকম একটা ম্যাচে যখন আপনি স্টার্টিং 11 দেখেন, যে 11-এ হ্যারি কেইন থাকেন না, লুইস দিয়াজ থাকেন না, তখন আপনি একটু ভড়কে যাবেন, এইটাই খুবই স্বাভাবিক। কিন্তু এই একই কাজ হয়তো ভিনসেন্ট কোম্পানি অন্যভাবে করতে পারতেন। দেখেন কোরনের সঙ্গে ম্যাচটায় হয়তো তিনি হ্যারি কেইনদেরকে নাও নামাতে পারতেন, সেই ম্যাচে তিনি হ্যারি কেইনকে ব্যবহার করে এই ম্যাচে যে বিশ্রাম দেবেন এইটা পরিকল্পনা বা ভাবনারও আসলে বাইরে ছিল। এইটা অনেক সময় স্যার অ্যালেক্স ফার্গুসন এককালে করতেন, যে কোনো কোনো ম্যাচে তিনি এত শক্তিশালী এটা প্রতিপক্ষকে দেখানোর জন্য ধরেন রোনালদো তেভেজদেরকে বসিয়ে একটা ম্যাচ স্টার্ট করিয়ে দিতেন। এরপরে যেই ম্যাচে 2-0 গোলে লিড হয়ে গেছে সেই ম্যাচে তিনি নামিয়ে দিতেন রোনালদো নামুক, রুনি নামুক, তেভেজ নামুক, এইবার নামুক। এইটা হচ্ছে যে আইনরিক যা বলেছেন তারই একটা ফলিত রূপ, যে এটা প্রতিপক্ষকে মানে হারিয়ে দেওয়া তো বটেই, প্রতিপক্ষের মনোবল দুমড়ে মুছড়ে দেওয়া, যে তুমি আসলে আমার সাথে এই ম্যাচে তুমি আর ফিরতে পারবে না, এই ম্যাচ তো বাদ দাও, তুমি এই ম্যাচ বাদ দাও, তুমি গোটা সিজনে তুমি আসলে আমার সাথে পারবা না, আমি তোমার চেয়ে এত বেশি সুপিরিয়র। আমি জানি না ভিনসেন্ট কোম্পানি আসলে স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই তত্ত্বটা মাথায় নিয়ে ঘুরছেন কিনা, কিন্তু যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে যে এতগুলো পরিবর্তন করার পরে ফার্স্ট হাফে ওই পারফরমেন্স এবং যারা ওই জায়গাগুলো নিলেন তারাই গোল করলেন। এরপরে সেকেন্ড হাফে গিয়ে তিনি কেন আর গোল করতে পারেন না, এটা নিয়ে তারা আবার একটু আক্ষেপ আছে যে সেকেন্ড হাফে আমরা খেলাটা একটু র্যাপ আপ করে দিয়েছি। কিন্তু এইটাও মাথায় রাখতে হবে, সেকেন্ড হাফে যখন বায়ার্ন মিউনিখের ফুটবলাররা দেখেছেন যে আমরা তো ফার্স্ট হাফেই 3-0 গোলে এগিয়ে গেছি, আমাদের সামনে এখন পিএসজি, আমরা এখন অত বেশি রিস্ক নিয়ে ফুটবল না খেললেও পারি। এবং বায়ার্ন মিউনিখ তাই স্বভাবসুলভভাবেই এই জয়টা নিয়ে 15 ম্যাচ, মানে যে রেকর্ডটা ছাড়িয়ে গেছে বায়ার্ন মিউনিখ সেটা হচ্ছে মানে আরিগো সাক্কির সেই 92-93 সালের এসি মিলানের সেই রেকর্ড, যেটাকে তারা এখন 13 থেকে ঠেলে নিয়ে 15-তে নিয়ে গেছে। এবং এটা একটা নতুন রেকর্ড গোটা বিশ্বে, ইউরোপে আর কি, যে প্রথম 15 ম্যাচ জিতে শুরু করা ক্লিয়ার ডমিনেশন। বায়ার্ন মিউনিখের নাম পাল্টে আপনি এখন যদি বায়ার্ন মেশিন দেন ভুল হবে না, কিন্তু তাদের সিজনের সবচেয়ে বড় পরীক্ষা নেক্সট ম্যাচ পিএসজির সাথে। এবং পিএসজির সাথে সেই ম্যাচটা নিয়েও কিন্তু অলরেডি ভিনসেন্ট কোম্পানিকে কথাবার্তাও বলা শুরু করে দিতে হয়েছে। এর আগে তিনি আসলে যেটা বলছেন যে এটা আসলে রোটেশন ছিল না, তার দলে যে একটা স্টার্টিং 11-এ জায়গা করার জন্য কম্পিটিশন চলছে সেটারই আসলে প্রমাণ তিনি দিয়েছেন। প্রতিপক্ষ যাদের নিয়ে ধারণা করে তাদের না দেখে অন্য পরিকল্পনা মাথায় আনে। ধরেন ওই যে আপনি স্টার্টিং 11টা দেখলেন, হঠাৎ করে দেখলেন বায়ার্ন মিউনিখের তো রেগুলার 11-এ 7 জনই নাই। এটা আমি দেখি এভাবেই 15 ম্যাচ জিতেছি আমরা, এটা ভালো, কিন্তু এখানেই শেষ নয়। পিএসজির ম্যাচ নিয়ে ভাবছি এখন একটা রক এন্ড রোল ম্যাচ হবে, যেটা তিনি এক্সপেক্ট করছেন। তার দল থেকে যেরকম পারফরমেন্স দেখিয়ে আসছে সিজন জুড়ে, এবং পিএসজি তারা তো আপনার কারেন্ট চ্যাম্পিয়ন্স লিগ উইনার, সুতরাং হচ্ছে ওই হাই ভোল্টেজ ম্যাচের সব ধরনের নিদর্শনই আসলে এই ম্যাচের আগে চলে এসেছে। খুব মজা হবে বোঝা যাচ্ছে। এবং এই উইন মানে এই উইকে আসলে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বিগ ম্যাচ এটাই, সবচেয়ে বিগ ম্যাচ আরো একটা আছে, রিয়াল মাদ্রিদ লিভারপুলও আছে। যাই হোক, সেরিয়াতে কোমো এবং নাপোলি গোললেস ড্র করেছে, ক্রেমোনিসের এগেইনস্টে ইউভেন্টাস জিতেছে। সেরিয়া নিয়ে এই মুহূর্তে কথা বলার সুযোগ হচ্ছে না, আমরা আশা করছি সেটা ফুটবল পাঁচমিশালি বা মঙ্গলবারের যে প্রিভিউ রয়েছে সেখানে আমরা কথা বলতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.